বিকেল ৬টার শোতে লিখেছেন শ্রী স্বপন কুমার। পূর্ব প্রান্তে শহরের দরিদ্র অঞ্চল। প্রাচীন বনেদিয়ান গন্ধ আছে, কিন্তু অর্থের জৌলুস নেই। ক্ষয়াক্রান্ত মুমূর্ষ রোগীর মতো হাঁফাতে হাঁফাতে নদীর ধার দিয়ে যে খোয়া আর নুড়ি ওঠা পথটা এঁকে বেঁকে এগিয়ে চলেছে, এটাই এ অঞ্চলের সবচেয়ে বড় রাস্তা। এটাই হচ্ছে ছোট্ট মফস্বল শহরটার পূর্ব প্রান্তের ব্রডওয়ে। জীর্ণ তালি দেওয়া পাঞ্জাবি বা শার্টের ওপর ময়লা প্যান্ট আর বিবর্ণ কোট চাপিয়ে এই অঞ্চলের যে উকিলরা শহরের অপর প্রান্তের হাকিমদের দরবারে সওয়াল করতে যান, তারাই হচ্ছেন এই ইস্ট এন্ডের আধুনিকতম ব্যক্তি। দাঁত বের করা বাড়িগুলো থেকে চুনবালির আস্তরণ খসে পড়ে হতভাগার করুণ দীর্ঘশ্বাসের মতো। ছোট বড় মাঝারি নানা আকারের বাড়িগুলোই সব শ্রেণীর বাসিন্দাদের জীবনতন্ত্রী যেন এক সুরে বাঁধা। শিক্ষার আলো সোজা পথে এখানে প্রবেশ করতে পারেনি, করেছে একটা বিশেষ খোলসের বাঁকা পথে। স্পষ্টবাদিতা তাই এখানে পাপ নয়, অন্যায়। হোটেল রেস্টুরেন্টের যুগে ইস্ট এন্ডের পবিত্র হিন্দু হোটেলগুলি নিশ্চয়ই আজকের অগ্রগমনশালী পৃথিবীর যে কোনো রুচিগান সম্পন্ন যুবকের নাসিকাকে কুঞ্চিত করে অকারণে। করগেট টিনের তৈরি ডাস্টবিনে নেড়ি কুকুরের কুণ্ডলি, কাকেদের সরব জটলা। এই অঞ্চলের যেসব বাড়িতে সামান্য নারী শিক্ষার আলো ঢুকেছে, তাদের মেয়েরাও পায়ে হেঁটে পথ চলে না। স্কুলের বাসের দরজার ফাঁকে তাদের পাণ্ডুর ভয়ার্ত মুখগুলো লুকিয়ে তারা বাড়ির থেকে স্কুলের দরজায় গিয়ে উপস্থিত হয়। প্রাচীন ইস্ট এন্ডের বুকের ওপর যখন এই বাসগুলো ধুলো উড়িয়ে ছুটে চলে, তখন আশেপাশের দু একটা রক থেকে টুকরো গানের কলি ভেসে আসে, নীরব কামনার নিষ্ফল অন্ধ বহিঃপ্রকাশ। কিন্তু এর ঠিক উল্টো হচ্ছে অন্য প্রান্ত, মানে ওয়েস্ট এন্ড। সুবিশাল পিচ ঢালা মসৃণ পথ, প্রত্যেকটি বাড়ি নিজ নিজ গর্বে উদ্যত হয়ে পরস্পরের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে যেন। বাড়ির বাসিন্দারা ছোট বড় নানা গভর্নমেন্ট পোস্ট অলঙ্কৃত করে ছোট এই শহরটিতে বাস করে যেন শহরের গৌরব বৃদ্ধি করছেন। এদের মধ্যে অনেকেই বিলেত ফেরত, বিলেতের রঙিন স্বপ্ন এখনও তাদের চোখে জড়ানো। কলকাতার সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্বন্ধ। তাদের উগ্র সাহেবিয়ানা বোধহয় আসল সাহেবকেও লজ্জা দেবে। এ বর্ণনা হচ্ছে 1943 সালের জুন মাসের। দেশ তখনও স্বাধীন হয়নি। খদ্দর পরাটাকে তখন সাধারণ মানুষ গর্বের চোখে দেখত না, বরং সরকারি কর্মচারীর ছেলের গায়ে খদ্দর উঠলে বাবা মা আতঙ্কে শিউরে উঠতেন। স্বাধীনতা আন্দোলন তখন শহরের ওয়েস্ট এন্ডের লোকেদের চোখে কয়েকটি বড় লোকের ছেলের অহেতুক পাগলামি বলে পরিগণিত হতো। বিলেত ছিল তাদের চোখে অবাস্তব কল্পনায় গড়া আদর্শ এক দেশ। ওয়েস্ট এন্ডের বড় বড় বাড়িগুলো থেকে নির্দিষ্ট সময়ে ছেলেমেয়েরা সার বেঁধে বেরিয়ে আসে। বাবা অফিসে যাবার পথে হয়তো নতুন মডেলের গাড়িতে করে তাদের মাঝে মাঝে স্কুলে বা কলেজে পৌঁছে দিয়ে যান। বাবাদের দেখা দেখি ছেলেরাও অকালে সুর ধরেছে। আর যারা নেহাত আদর্শবাদী কলেজে পড়া তরুণ, তাদের পরনে দামি সিল্কের পাঞ্জাবি ফাইন মিলের ধুতির ওপর শোভা পায়। শহরের ইস্ট এন্ডের ছেলেরা এদের অনর্থক বাবুয়ানিকে ঘৃণার চোখে দেখতে অভ্যস্ত। আর ইস্ট এন্ডদের ওরা সুরেন্দ্র ব্যানার্জির সমগোত্রীয় ছাড়া বেশি অ্যাডভান্সড বলে ভাবতে পারে না। দাঁতের ফাঁকে চিবিয়ে চিবিয়ে ওয়েস্ট এন্ডের ছেলেরা যখন প্রফেসরের নতুন কোনো লেকচারের ব্যাখ্যা নিয়ে ব্যস্ত থাকে, তখন ইস্ট এন্ডের স্বল্প সংখ্যক ছাত্রেরা তরুণী চর্চার হাসিতে মুখর হয়ে ওঠে। এরা তখন জিবিএস, বার্ট্রান্ড রাসেল অথবা হেগেল আলোচনার ফাঁকে ফাঁকে হেক্সাগন ফ্রেমের চশমার বেষ্টনীতে আবদ্ধ চোখ দুটো ওদের দিকে তুলে ধরে অনুকম্পার সুরে বলে ওঠে, ন্যাস্টি। কিন্তু ইস্ট এন্ডের সঙ্গে
ওয়েস্ট এন্ডের এই পর্বত প্রমাণ পার্থক্য থাকা সত্ত্বেও দুয়ের মিলনেই চলছে শহরের জীবন প্রবাহ। একজনকে ছাড়া অন্যের জীবন অচল। পূর্ব প্রান্তের পেশকারকে হলে পশ্চিম প্রান্তের হাকিমদের চলে না। পশ্চিম প্রান্তের হাকিমদের কৃপা কটাক্ষের আশায় পূর্ব প্রান্তের উকিলেরা তৎপর। পূর্ব প্রান্তের হরিরাম অথবা ধর্মসভার সভাপতি পশ্চিম প্রান্তের কোনো এক নাস্তিক মোটা মাইনের অফিসার। পূর্ব প্রান্তের কেন্দ্রে অবস্থিত মার্কেটে পশ্চিম প্রান্তের সাহেবদের আটদলির প্রত্যহ সকালে উঠেই পদধূলি দিতে হয়। সম্বন্ধ যেখানে নিবিড় সেখানে শত বাধা সত্ত্বেও মৌখিক ভদ্রতা বজায় রেখে চলতে হবে। তাই পূর্ব আর পশ্চিম মনে মনে না মিললেও দেখা হলে উভয়েই হাসি আর ভদ্রতার বাঁধা বুলি বজায় রাখতে ব্যস্ত। এমনিভাবেই হয়তো জীবন চলত। পূবের গাঁদা ফুলের চারা আর পশ্চিমের পাতাবাহার বা আইভিলতার মিলন হয়তো কোনো কালেই ঘটত না। এর মাঝে হঠাৎ বাধার সৃষ্টি করল পূর্ব প্রান্তের একটি ছেলে আর পশ্চিম প্রান্তের একটি মেয়ে। তাদের কথা নিয়েই এবার গল্পের গতির মোড় ফিরছে। কলেজের কি একটা ফাংশন ছিল সেদিন। মফস্বলের একমাত্র কলেজ, পূর্ব ও পশ্চিম প্রান্তের মিলন কেন্দ্র। এখানে কো এডুকেশন প্রথা চালু আছে আজও। অবশ্য সম্ভ্রান্ত ঘরের ছেলেমেয়েরা যারা ইউনিভার্সিটিকে চমকে দিয়ে গোল্ড মেডেল পাওয়ার স্বপ্ন দেখে তারা কলকাতায় পড়তে যায়। সে কথা থাক। ফাংশন শেষ হতে বেশ একটু রাত হলো, 10:30। বাড়ি ফিরবে মনে করেছিল পরিমল। পরিমল সেন ওর পুরো নাম। ইস্ট এন্ডের কোন এক সাবেকি উকিলের ছেলে হলেও স্মার্টনেসের জন্যে ও কলেজে বিখ্যাত। পরীক্ষায় বারবার ভালো রেজাল্ট করেছে ও। 4th ইয়ারে পড়ে। ভালো ফিজিক, ডন বৈঠক করা চেহারা, সত্য ও ন্যায় নিষ্ঠার জন্যে কলেজে ওর নাম আছে। প্রফেসর মহলের অধিকাংশই ওকে স্নেহ করেন। ইস্ট এন্ডের ছেলেদের গৌরব। কলেজ ফাংশনের শেষে বাড়ি ফিরবে ভেবে সে বেরিয়ে এসেছে প্যান্ডেল থেকে। এমন সময় আহ্বান এলো অকস্মাৎ। একটি স্বল্প পরিচিতা মেয়ে পরিমলের কাছে এসে আহ্বান করল, অনেক রাত হয়েছে, আমাকে বাড়ি পৌঁছে দেবেন দয়া করে। পরিমল ফিরে তাকায় তার দিকে। সমুদ্রের মতো অতলান্ত নীল দুটি চোখের দিকে তাকিয়ে যেন তার ভাষা হারিয়ে যায়। ধীরে ধীরে বলে, চলুন। কোথায় পৌঁছে দিতে হবে আপনাকে? অফিসার পাড়া, ছোট্ট উত্তর আসে। কিন্তু কথার স্বল্পতার মধ্যেও যেন কোন একটা স্বপ্নের সুর ভেসে আসে। বেশ, চলুন। ওয়েস্ট এন্ডের একটি মেয়ের সঙ্গে আমাকে দেখলে ওরা অবশ্য অনেক কিছু বলা বলি করবে, কিন্তু এসব গায়ে মাখি না আমি। স্বচ্ছ দৃঢ় উত্তর। মেয়েটি অবাক হয়ে আর একবার তাকায় পরিমলের দিকে। মনে মনে বোধহয় ভাবে সে উপযুক্ত লোকের কাছেই অ্যাপ্রোচ করেছে। এগিয়ে চলে দুজনে, পাশাপাশি, কাছাকাছি। মৃদু সৌরভ এসে লাগে পরিমলের নাকে। মিঠে গন্ধ। আচ্ছন্ন হয়ে যায় পরিমলের চেতনা। ঝাপসা হয়ে ওঠে তার মন। জনবিরল প্রশস্ত পথ, প্রকাণ্ড পরিবেশ, পাশাপাশি এগিয়ে চলছে দুজন। ঘন লাল রঙের শাড়িটা লেপ্টে থাকে মেয়েটির সর্বাঙ্গে। তার দেহের প্রতিটি রেখায় যেন ফুটে ওঠে একটা উদ্যত সৌন্দর্য, যেন আগুনের শিখার মতো একরাশ পুঞ্জীভূত সৌন্দর্যের দীপ্ততা। আজকের ফাংশন কেমন লাগলো আপনার? পরিমল প্রশ্ন করে। ভালো। আমাকেও গান গাইবার জন্য পিড়াপিড়ি করেছিল, কিন্তু আগে থেকে তৈরি হয়ে আসিনি বলে। আপনিও বুঝি গান গাইতে পারেন? চেষ্টা করি, তবে কেমন উতরোয় বলতে পারি না। কোন ইয়ারে পড়েন আপনি? 1st ইয়ার। আপনি তো 4th ইয়ার স্টুডেন্ট। হ্যাঁ, এইটে পরীক্ষার বছর। পড়াশোনা বোধহয় সব তৈরি, তা না হলে এত রাত পর্যন্ত কি আর ঘুরে বেড়ান? কিছু তৈরি বটে, তবে জানেন তো, পরীক্ষার পড়া যত তৈরি হোক মন স্যাটিসফাইড হয় না। জি, তা বটে। আপনার নামটা কিন্তু এখনো জিজ্ঞেস করা হয়নি। পরিমল দ্বিধাগ্রস্ত সুরে প্রশ্ন করে। লীনা দাশগুপ্ত। ওই ছোট্ট লাল বাড়িটা আমাদের। চলি। অবশ্য বিদায় নিচ্ছি না, কারণ আপনাকে আমার প্রয়োজন হতে পারে। কেন? পরে জানাবো, যদি কিছু মনে না করেন। কাল বিকেল 6টার শোতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।
দীপালিতে কাল আসবেন তো? বেশ, আপনার আমন্ত্রণকে অস্বীকার করবার মতন নিষ্ঠুর মন আমার নয় লীনা দেবী। দ্রুত বাড়ির মধ্যে অদৃশ্য হয় লীনা। শেষবারের মতো সে একবার তাকায় পরিমলের দিকে। তার নীলাভ চোখ দুটি যেন ভীরুতায় কম্পমান। সে কাঁপন যেন পরিমলের বুকেও তরঙ্গের আলোড়ন তোলে। পরিমলের মনে হয় মেয়েটি যেন কোনো একটা বিপদে পড়েছে। কেমন যেন একটা অন্তহীন ভয় তার মনকে দোলা দিচ্ছে। পরিমলের কাছে সে যেন বলতে চেয়েছিল অনেক কিছু, কিন্তু মনের ভয় তার মুখকে বন্ধ রেখেছে। বাড়ির দিকে পা বাড়ায় পরিমল। পিচঢালা মসৃণ পথ ধরে এগিয়ে চলে। পাশের বাড়ি থেকে রজনীগন্ধার উপচে পড়া গন্ধ ভেসে আসে বয়ে যাওয়া বাতাসে। সিজন ফ্লাওয়ার আর ঝাউয়ের কুঞ্জে বাতাসের দোলায় অস্ফুট মর্মর জাগে। এগিয়ে চলে পরিমল। তার সারা মন জুড়ে আজ শুধু জাগছে একটি নারীর ছবি, একটি ভয়ার্ত মেয়ের দুটি চোখের ভীত চাহনি, আর তা বনহরিণীর দৃষ্টি যেন। এই সামান্য কয়েকটি মুহূর্তের পরিচয়ে লীনা যেন তার সমস্ত সত্তাকে ভাসিয়ে নিয়ে যায়। সে বুঝতে পারে যে লীনার প্রতি একটা অহেতুক আকর্ষণ এসে দানা বেঁধেছে তার মনে। সমুদ্রের মতো নিতল নীল চোখ, ঝকঝকে ঝিনুকের মতো হাসি, অসমতল দেহে অফুরন্ত যৌবন, পিঠের ওপর লুটিয়ে পড়া রেশমি চুলের গুচ্ছ, ক্যালিফোর্নিয়া পপির মিঠে সৌরভ, সবকিছু মিলে লীনাকে তার ভালো লেগেছে। একটা অস্পষ্ট অস্বচ্ছ অনুভূতি এসে আচ্ছন্ন করেছে তার সারা মন। পরিমলের জীবনে এই অনুভূতি এই প্রথম। পরিমল ভাবতে থাকে, একেই কি বিভিন্ন কবিরা বর্ণনা করেছেন বিভিন্ন ভাষায়? এই কি মানুষের হৃদয়ের চিরন্তন শাশ্বত ভালো লাগার অনুভূতি? পরিমল যেন স্বপ্নের মধ্যে দিয়ে এগিয়ে চলে। পরিমলের স্বপ্ন টুটে যায়। পশ্চিম প্রান্তের নির্জনতা আর সৌন্দর্যের অবকাশে যে স্বপ্ন তার মনে দানা বেঁধে উঠেছিল, মুহূর্তের মধ্যে তা ছিন্ন হয়ে গেল ঘন ঘন সাইকেলের হর্নের শব্দে। পরিমল পিছন ফিরে তাকায়। একজন দীর্ঘদেহী লোক সাইকেলের আরোহী। পরিমল তার দিকে চাইতেই সে হঠাৎ সাইকেলটা থামিয়ে কি একটা গোল জিনিস তার দিকে ছুঁড়ে দেয়। হিস হিস অস্পষ্ট শব্দ, ধোঁয়ার কুণ্ডলী। পরিমলের মাথার মধ্যে কেমন যেন ঝিমঝিম করতে থাকে। সব চিন্তা গুলিয়ে যায় ধীরে ধীরে। সাইকেল অদৃশ্য হয় আরোহীকে বুকে নিয়ে। দূরে শব্দ মিলিয়ে যায়, বহু দূরে। জ্ঞানহীন পরিমল সেনের সেদিকে দৃষ্টি দেবার অবকাশ থাকে না তখন। শত্রুকে তা নিশ্চিত রূপে জানবার আগেই তার বিরুদ্ধে সংগ্রাম করবার মতো শক্তি হারিয়ে ফেলে সে। জ্ঞান যখন ফিরে আসে তখন ধীরে ধীরে পূর্বাশার প্রান্তে নবারুণ চোখ মেলে চাইছে মিটিমিটি। পরিমল সোজা হয়ে উঠে বসে। মাথার মধ্যে অস্পষ্টতা, সারা শরীরে অসহ্য ব্যথা, কেমন যেন একটা বেদনা প্রতি অঙ্গে। উঠে বসে চারদিকে ভালো করে তাকায় পরিমল। জনমানবের সারা শব্দ নেই কোথাও। নিদ্রিত শহরের ঘুম ভাঙতে এখনো কিছু দেরি আছে। বিগত ঘটনাগুলো একে একে তার মনে পড়ে। মনে পড়ে মিস লীনা দাশগুপ্তের ভীত চাহনি, মনে পড়ে দীর্ঘদেহী সাইকেল আরোহীর কথা। ধীরে ধীরে সোজা হয়ে বসে পরিমল। এক টুকরো কাগজ পড়েছিল তার সামনে। পরিমল সেটা হাতে তুলে নেয়, পড়তে চেষ্টা করে লেখাটা। পরিমল বুঝতে পারে সেটা একখানা চিঠি। তাকে উদ্দেশ্য করেই লেখা হয়েছে সেখানা। প্রিয় পরিমল বাবু, আশা করি ভবিষ্যতে এরকম যেদিক সেদিকে ইচ্ছে মতো নজর দেবেন না, আর দিলে এরকম বিপদে পড়তে হবে আপনাকে। লীনার বিষয়ে মাথা ঘামালে বা তার সঙ্গে বেশি মিশলে আমরা তা যে কিছুতেই বরদাস্ত করব না, তা জানিয়ে রাখছি। আশা করি এ কথা ভবিষ্যতেও স্মরণ থাকবে আপনার। আজকের অবস্থা স্মরণ করে ভবিষ্যৎ পরিণামের কথা চিন্তা করবেন। এই আমাদের ওয়ার্নিং। এরপর এরকম হলে আরও কঠিন শাস্তির জন্য যে প্রস্তুত থাকতে হবে আপনাকে, তাও আজ বলে গেলাম। ইতি ভবদীয় রত্নাকর। অদ্ভুত রহস্যময় চিঠিখানা। পরিমল দুবার আগাগোড়া চিঠিখানা পড়ে দেখল। এরকমভাবে তাকে অজ্ঞান করা বা এমনই চিঠি দেওয়ার কি অর্থ?
লীনার ভীতচকিত দৃষ্টির সঙ্গে এ চিঠির কোনো সম্বন্ধ আছে কি? আর এই রত্নাকরই বা কে? পরিমলের মাথায় অজস্র চিন্তা জট পাকায়। পুরাণে আছে মহর্ষি বাল্মীকি প্রথম জীবনে ছিলেন দস্যু রত্নাকর, কিন্তু তার সঙ্গে এই রত্নাকরের নিশ্চয়ই কোনো সম্বন্ধ নেই। স্পষ্টই বোঝা যায় এই ছদ্মনামের আড়ালে রয়েছে কোন এক শয়তানের গুপ্তচক্র। কিন্তু কি প্রয়োজনে তারা তার পেছনে অনুসরণ করেছিল? আর লীনা দেবীর সঙ্গে পরিচিত হয়ে সে অপরাধী বা কি করেছে? পরিমল অনেক কষ্টে উঠে বসে বাড়ির দিকে পা বাড়ায়। পা ফেলে ফেলে ধীরে ধীরে এগিয়ে চলে সে। পশ্চিম প্রান্ত পার হয়ে পূর্ব প্রান্তের দিকে এগিয়ে চলে পরিমল। এ কি গুড বয় যে, এত ভোরে এদিকে কি উদ্দেশ্যে? পেছন থেকে প্রশ্ন ভেসে আসে। পরিমল পেছনে তাকিয়ে দেখে তারই কলেজ ফ্রেন্ড বিকাশ। ভোরে বেড়ানো বিকাশের বহুদিনের অভ্যাস। প্রাতভ্রমণ না করলে সারা দিনটাই নাকি ওর খারাপ যায়। দেহে শক্তিও আছে যথেষ্ট। পরিমলের মতো তারও শারীরিক গঠন ভালো। দৈনিক ব্যায়াম আর প্রাতভ্রমণ ওর কাছে নাকি লেখাপড়ার চেয়েও প্রয়োজনীয় জিনিস। আমার অবশ্য তোর মতো সকালে বেড়াবার নেশা নেই, কিন্তু একটা ঘটনাচক্রে পড়ে রাতের ভ্রমণটাই সকাল পর্যন্ত কন্টিনিউ করেছে। পরিমল হাসতে হাসতে বলে, কি ব্যাপার রে? বড়ই জটিল ব্যাপার। অবশ্য সংক্ষেপে তোর কাছে সব কথা খুলে বলতে আমার কোনো আপত্তি নেই। বেশ, শোনা যাক। সত্যি আমি অত্যন্ত কৌতূহলী হয়ে উঠেছি। 15 মিনিটের মধ্যে পরিমল সব ঘটনাগুলো বিকাশের কাছে খুলে বলে। চিঠিটাও বিকাশকে দেখায়। বিকাশ উৎফুল্ল স্বরে বলে, কুছ পরোয়া নেই, সবসময় আমার সাহায্য পাবি তুই। এমনকি দরকার হলে প্রখ্যাত ডিটেকটিভ দীপক চ্যাটার্জি শরণাপন্ন হব আমরা, তবু সরে দাঁড়াবো না। সে কি কথা রে? প্রখ্যাত গোয়েন্দা দীপক চ্যাটার্জির সঙ্গে তোর পরিচয় হলো কি করে? আমার সঙ্গে নয়, আমার এক মেসমশাই থাকেন কলকাতায়। তিনি দীপকবাবুর বহুদিনের বন্ধু। কিন্তু তিনি কি আমাদের কথায় এরকম একটা কেসে হাত দেবেন? নিশ্চয়ই, বিপন্নকে উদ্ধার করায় তার ব্রত। তাছাড়া এরকম একটা ব্যাপার শুনলে তিনি নিশ্চয়ই বিমুখ করবেন না আমাদের। মেসমশায়ের সাহায্যে তার কাছে অ্যাপ্রোচ করা যাবে, তবে মনে হয় আপাতত সে প্রয়োজন হবে না। আমারও তাই মনে হয়। সবসময়ই আমার সাহায্য তুই পাবি। আর একটা কথা, সকলকেই জানাতে হবে যে আমরা কোনোদিনই ভীরু নই। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। পরিমলের স্বরে দৃঢ়তা প্রকাশ পায়। পশ্চিম আর পূর্বের মিলন কেন্দ্রে নদীর ধারের বাংলো প্যাটার্নের বাড়িখানা হচ্ছে ডাক্তার অনিরুদ্ধের। বিভিন্ন বৈজ্ঞানিক মহলে ডাক্তার অনিরুদ্ধের যথেষ্ট সুনাম আছে। বিজ্ঞানকে তিনি তার জীবনের একটি সাধনার বস্তু হিসেবে গ্রহণ করেছেন, একথা সকলেই জানে। দীর্ঘ 13টি শীত আর 13টি গ্রীষ্ম তার কেটেছে এই ছোট্ট মফস্বল শহরের একটি প্রান্তে। লোকে জানে বিজ্ঞান সাধনা তিনি করেন, বিজ্ঞানকে তিনি ভালোবাসেন। বিজ্ঞানের চিন্তায় উদযাপিত হয়েছে তার জীবনের অধিকাংশ প্রহর। কিন্তু কি তার সাধনার বিষয় তা সাধারণের অজ্ঞাত। যেমন অজ্ঞাত ডাক্তার অনিরুদ্ধের অতীত জীবনের ইতিহাস। মাত্র 13টি বছরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ডাক্তার অনিরুদ্ধের নাম। তার আগে তিনি কোথায় ছিলেন এবং পরেই বা কোথায় যাবেন তা নিয়ে সাধারণ মানুষ মাথা ঘামায় না। তবে মাঝে মাঝে লোকের মুখে মুখে অনেক কথাই শোনা যায় ডাক্তার অনিরুদ্ধ সম্পর্কে। শোনা যায় বিলেত ফেরত ডাক্তার তিনি। এদেশে অজস্র সুখ্যাতির মধ্যে তাঁর জীবনের প্রথম অংশ কেটেছে। বিরাট বড় লোকের ছেলে নাকি তিনি। নিজের টাকায় এই বাড়িখানা কিনেছেন। এখানে বৈজ্ঞানিক গবেষণা চালাচ্ছেন। সেই গবেষণায় যদি তিনি সফল হন তবে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে তার নাম। তবে ডাক্তার অনিরুদ্ধ সাধারণ লোকের সঙ্গে মেশেন না। তাদের বিষয়ে মাথা ঘামানো যেন নিরর্থক মনে করেন তিনি। সাধারণ লোকেও তাই ডাক্তার অনিরুদ্ধের বিষয়ে চিন্তা করে না। ওতে কোনো লাভ আছে বলে মনে করে না তারা। অবশ্য তাদের এই অনাকর্ষণের অন্য কারণও ছিল। সে কারণ হচ্ছে ডাক্তার অনিরুদ্ধের বিরাটাকায় একটি কুকুর হুইস্কি। আর তার
পুরনো দিনের ভৃত্য রোজা। হুইস্কি জাতে টেরিয়ার। রোজার পরিচয় সে অ্যাংলো চাইনিজ। মাঝারি আকারের চেহারা হলেও রোজার সুবিশাল পেশিবহুল দেহে কপালের বিরাট একটা কাটা দাগ আর একটা দৃষ্টিহীন চোখের নীরব অবাস্তব উপস্থিতির মধ্যে যে একটা ভাব লুকানো থাকত, তার সঙ্গে তার মুখের দৃঢ় এক্সপ্রেশন মিলিয়ে সাধারণের মনে এমন একটা ভাব ফুটিয়ে তুলত যার অর্থ হচ্ছে, আর যাই হোক, রোজাকে ঠিক ভালোভাবে গ্রহণ করা যায় না। হুইস্কির ব্যাপারেও প্রায় তাই। রোজা আর ডাক্তার অনিরুদ্ধ ছাড়া পৃথিবীর আর কোনো তৃতীয় ব্যক্তিকে সে চেনে না, জানে না। তাদের উপস্থিতি তার মনে ক্রোধ ছাড়া আর কোনো ভাবের উদ্রেক করতে পারে না। ডাক্তার অনিরুদ্ধের আদেশে হুইস্কি সারাদিন লোহার চেনে বাঁধা থাকে। সাধারণ কোনো তৃতীয় ব্যক্তিকে দেখলে যে দৃষ্টিতে তার দিকে চেয়ে সে চিৎকার করে, তার অর্থ হচ্ছে, কাছে পেলে তোমাকে নিস্তার পেতে হতো না। রাতের বেলায় অবশ্য হুইস্কিকে ছেড়ে রাখা হয়, কিন্তু আশ্চর্য, বাড়ির গণ্ডি ছাড়া হুইস্কি আর কোথাও যেন যেতে জানে না। আর যে কোনো মানুষ জানে ওই সময় ডাক্তার অনিরুদ্ধের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করা আর জীবন্ত মৃত্যুর সামনে দাঁড়ানো একই কথা। এমনি করেই চলেছিল ডাক্তার অনিরুদ্ধের শান্ত জীবন প্রবাহ। দিনের অফুরন্ত ক্লান্তির শেষে রাত নামে। রাতের কালো ডানা ধীরে ধীরে বিবশ পৃথিবীর বুকের ওপর ছড়িয়ে পড়তে থাকে। আকাশের বুকে তারারা একে একে চোখ মেলে। রাত গভীর হতে থাকে। পূর্ব প্রান্তের উঁচু নিচু এবড়ো খেবড়ো পথগুলোর ওপর ঝক্কর গাড়িগুলোর সশব্দ চলা বন্ধ হতে থাকে। পশ্চিম প্রান্তের বাড়িগুলোর ঝাউবিথি আর পাতাবাহারের ঝাড়ে বাতাসের একঘেয়ে কান্না বেড়ে চলে। রাতের প্রহর গড়িয়ে চলে। সে নিঃশব্দে প্রহরগুলোকে বোবা কান্নায় ভরিয়ে তুলে ধীরে ধীরে দূর থেকে দূরান্তরে ভেসে যায় একটি সকরুণ সঙ্গীত মূর্ছনা। সুপ্ত শহরবাসী শোনে সে শব্দ, সে করুণ কান্না তাদের বুকেও ব্যথার আলোড়ন তোলে। বাংলোর এক কোণে বসে ডাক্তার অনিরুদ্ধ তাঁর ভায়োলিনের সূক্ষ্ম তারের ওপর ছড়ের আঘাত করে চলেন। ধীরে ধীরে আঘাতের পর আঘাত পড়তে থাকে, একের পর এক, টেনে টেনে, মেপে মেপে। ধীরে ধীরে কেঁপে কেঁপে, পাক খেয়ে খেয়ে সরাহত পাখির অন্তিম করুণতার মতো সে সুর ছড়িয়ে পড়ে। বিরহিণীর দীর্ঘশ্বাসের মতো সে শব্দ নৈশ বাতাসকে কোন এক গোপন ব্যথায় ভারী করে তোলে। সারা রাত ধরে চলে ভায়োলিনের কান্না। ডাক্তার অনিরুদ্ধের অতীত জীবনের কোন এক না বলা ব্যথা যেন ভাষার মধ্যে প্রকাশ খুঁজে পায়। পূর্বের আকাশে কোন এক সময়ে শুকতারাটা চোখ মেলে। দ্যুতিময় চোখে পৃথিবীর দিকে তাকিয়ে সে যেন ডাক্তার অনিরুদ্ধের প্রকাশহীন বেদনায় গোপন নীরব সহানুভূতি জানায়। ধীরে ধীরে ভায়োলিনের বাজনা থেমে যায়। ডাক্তার অনিরুদ্ধের শান্ত সৌম্য চেহারার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তনের চিহ্ন ফুটে ওঠে। দ্রুত পদে পায়চারি করতে থাকেন ডাক্তার অনিরুদ্ধ। আপন মনেই বিড়বিড় করে কী সব কথা যেন বলতে থাকেন। কে জানে তার সেসব কথার কি অর্থ। ধীরে ধীরে শয়নকক্ষের দিকে মাঝে মাঝে পা বাড়ান তিনি। কখনো বা বাগানের দিকে, কিংবা পথ দিয়ে বেরিয়ে পড়েন উদ্দেশ্যহীন পথে ভ্রমণের উদ্দেশ্যে। কোথায় কেন তার এ যাত্রা তা কেউ জানে না। তবে সকলে জানে ঠিক বেলা 10টায় শয্যা ত্যাগ করে ডাক্তার অনিরুদ্ধ তার বাড়ির একতলার বারান্দার বেতের চেয়ারটাতে এসে বসে আড়মোড়া ভাঙেন। ভৃত্য রোজার পরিবেশিত ব্রেকফাস্ট শেষ করতে তাঁর প্রায় 10:30 বেজে যায়। মাঝে মাঝে 2-4টে খাবারের টুকরো অদূরে শৃঙ্খলাবদ্ধ হুইস্কির দিকে ছুঁড়ে দেন। মাত্র 13টি বছরের ইতিহাসের রহস্যময় কুহিলিকা ঘেরা এই ডাক্তার অনিরুদ্ধ আজও 2-1জন শহরবাসীর গবেষণার বস্তু। বিশেষ করে প্রাচীনপন্থী পূর্ব প্রান্তের লোকেরা তাকে বিশেষ একটা ভীতিপূর্ণ সম্ভ্রমের চোখেই দেখতে অভ্যস্ত। বেলা 10:30।
পরিমলের বাড়িতে বিকাশ বসে কথা বলছিল। আলোচনা করছিল সেদিনের বিকেলের ব্যাপারটা নিয়ে। বিকাশ প্রশ্ন করে, তাহলে তুই কি স্থির করেই ফেলেছিস আজকে বিকেল 6টার শোতে লীনার সঙ্গে দীপালিতে সিনেমা দেখতে যাবি? হ্যাঁ, আমাকে যেতেই হবে বিকাশ। সামান্য চিঠি তো দূরের কথা, পর্বত প্রমাণ বাধা পেলেও আমি। বুঝেছি, ঠাট্টার সুরে বিকাশ বলে। এর মধ্যেই ওষুধ ধরে গেছে দেখতে পাচ্ছি। ওষুধ? হ্যাঁ, মানে অনুরাগ। কি যে ঠাট্টা করিস তুই এরকম একটা সিরিয়াস ব্যাপার নিয়ে। থাক, ঠাট্টা বন্ধ করলাম। তাহলে এই স্থির থাকলো, তুই অবশ্যই যাবি আজ বিকেলে। আর আমি কিছুটা ডিস্টেন্সে থাকবো। অবশ্য তোদের টিকিট কাটা হলে আমিও আর একটা টিকিট নিয়ে পাশেই একটা সিট দখল করে তোদের ওপর নজর রাখার চেষ্টা করব। খুবই ভালো হয় তাহলে। বেশ, তাই ঠিক থাকলো। অনর্থক ভয় পেলে চলবে না বন্ধু। আমি যতটা সম্ভব তোমায় সাহায্য করব। আর একটা কথা। কি বল? আমি বরং ডিটেকটিভ দীপক চ্যাটার্জির কাছে আমার পরিচয়ের সূত্র ধরে অ্যাপ্রোচ করে দেখি, যদি তিনি সময় পেয়ে থাকেন। কিন্তু তিনি কি সত্যিই আসবেন? অবকাশ থাকলে নিশ্চয়ই আসবেন। রহস্যভেদী তাঁর প্রফেশন, তাঁর নেশা। তাঁর অবকাশ থাকার উপরেই আমাদের ভাগ্য নির্ভর করছে। দেখা যাক। ঠিক বলেছিস। আচ্ছা, চলি এখন। উইশ ইউ গুড লাক। দ্রুত পদে বিকাশ ঘর ছেড়ে প্রস্থান করে। গভীর চিন্তায় আচ্ছন্ন হয়ে যায় পরিমলের সারা মন। কোন দিক থেকে যে সময় কেটে যায় সেদিকে নজর দেবার অবকাশও থাকে না তার। সুপ্রভাত নারী কণ্ঠের সুমিষ্ট স্বরে পরিমলের চিন্তাসূত্র কেটে যায়। মুখ তুলে তাকায় পরিমল, কিন্তু চিনতে পারে না তার সামনে উপস্থিত এই নারীকে কোনোদিন দেখেছে বলেও সে মনে করতে পারল না। আপনি? প্রশ্ন ফুটে ওঠে পরিমলের কথায়। শুভ্রা আমার নাম। আপনার সঙ্গে পরিচয় আমার নেই, কোনোদিনই ছিল না। তবে বিশেষ কারণেই বাধ্য হয়ে একটা কথা বলতে এসেছিলাম আপনাকে। আমাকে আপনি চেনেন? নিশ্চয়ই। আমার বাড়ির কেউ আপনাকে এভাবে দেখলে অবশ্য এমন কিছু ভাবতে পারে যা আপনার পক্ষে প্রীতিপ্রদ নয়। আপনার বাড়িতে যে এখন কেউ নেই তাও বলে দিতে পারি। আপনার বাবা গেছেন অফিসে, ভাই স্কুলে। বেলা 12টা নাগাদ আপনারও ক্লাস আছে, কিন্তু আপনি যাবেন না। মানে আজ ক্লাস অ্যাটেন্ড করবেন না নিশ্চয়ই? সে কি কথা? ঠিকই বলছি, কলেজ অ্যাটেন্ড করার ইচ্ছা আজ আপনার অবশ্যই নেই। একটা উত্তেজনা আপনার মনকে আচ্ছন্ন করে রেখেছে। আপনি এত কথা জানলেন কেমন করে? যিনি আমাকে এখানে পাঠিয়েছেন তিনিই জানেন। কে তিনি? ডাক্তার অনিরুদ্ধ তাঁর নাম। এই শহরেই তিনি থাকেন। আমি তার দুঃসম্পর্কীয় আত্মীয়া। সম্প্রতি তাঁর কাছে বেড়াতে এসেছি। তিনি কোনোভাবে খবর পেয়েছেন যে আপনি বিপন্ন, কিংবা আপনাদের ঘিরে একটা ষড়যন্ত্র গড়ে উঠছে। কিন্তু তিনি কি করে এত কথা জানবেন সেটা আমি জানি না। পৃথিবীতে অনেক সময়েই আপাত দৃষ্টিতে যা অসম্ভব বলে মনে হয়, বাস্তবে তা সম্ভব বলে প্রমাণিত হয় পরিমলবাবু। কিন্তু আমি যাব শুভ্রা দেবী, যেতে আমাকে হবেই। আমি কিছুতেই তা বন্ধ করতে পারি না, কিছুতেই না। বেশ, যাবেন আপনি। আমাদের কর্তব্যটুকু আমরা পালন করলাম। আপনি আমাদের হিতৈষী বন্ধু বলেই জানবেন। আর লীনা দেবীকে ঘিরে যে চক্রান্ত গড়ে উঠেছে তা ভেদ করবার মতো তীক্ষ্ণ বুদ্ধি ও ক্ষমতা আপনার নেই পরিমলবাবু। মিথ্যা অতটা দুঃসাহসিকতা, সেটা আমিই ভালো বুঝব শুভ্রা দেবী। বেশ, বুঝুন। আমার কাজ শেষ করে আমি চললাম। গুড বাই। এক ঝলক হালকা হাওয়ার মতো ঘর ছেড়ে বেরিয়ে যায় শুভ্রা। শুভ্রা বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গেই একরাশ চিন্তা এসে আচ্ছন্ন করে পরিমলের মনকে। সত্যিই কি লীনাকে সাহায্য করতে গেলে সে বিপদে পড়বে? হয়তো তাই। অন্তত শুভ্রাকে দেখে মনে হয় না যে সে মিথ্যা কথা বলতে পারে। কিন্তু কেন? লীনাকে ভালোবেসে সে নিশ্চয়ই কোনো অপরাধ করেনি। আর তার সঙ্গে ওই অপরিচিতা মেয়েটির আর ডাক্তার অনিরুদ্ধের কি সম্বন্ধ? অন্তত ওর ভয় দেখানো কথা থেকে তো ওর সম্বন্ধে বিরূপ ধারণায় মনে এসে বাসা বাঁধে। অজস্র চিন্তা এসে
পরিমলের মাথায় জট পাকাতে থাকে। পশ্চিম প্রান্ত অন্য সব দিক থেকে অনেকটা এগিয়ে গেলেও দীপালি সিনেমা হলটা শহরের পূর্ব প্রান্তে অবস্থিত। বোধহয় পূর্ব প্রান্তে জমির দাম অনেকটা সস্তা বলেই প্রসিদ্ধ বুদ্ধিমান বিহারি ক্যাপিটালিস্ট বনওয়ারিলাল ওঝা শহরের পূর্ব অংশেই এই সিনেমা হলটা তৈরি করেছিলেন। এত বড় শহরে মাত্র একটি সিনেমা হল, তাই ভিড়ও হয় এখানে একটু বেশি। মাঝে মাঝে ভালো বইয়ের রিয়েলাইজিং ডেটে এত ভিড় হয় যে টিকিট পাওয়াই প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। বিকেল 5টায় দেখা গেল একটা সাইকেল রিক্সা এসে থামলো দীপালির সামনে। রিক্সা থেকে যে মেয়েটি নামলো সে আর কেউ নয়, আমাদের পূর্ব পরিচিতা লীনা দাশগুপ্ত। পরিমল লীনার জন্যে প্রস্তুত হয়ে অপেক্ষা করছিল। লীনাকে দেখে সে নমস্কার করে এগিয়ে গেল তার দিকে। লীনাও মিষ্টি হেসে প্রতি নমস্কার জানায়। তারপর প্রশ্ন করে, টিকিট কাটা কি হয়ে গেছে নাকি? হ্যাঁ। কোন ক্লাস? অত্যন্ত ভিড়, তাই ব্যালকনির টিকিট কাটতে হয়েছে। 2 টাকা 4 আনা করে টিকিট। এত দামি টিকিট! শুধু শুধু আপনার কতকগুলি টাকা অনর্থক খরচ হয়ে গেল। তা হোক, আমি ভাবছি অন্য কথা। ব্যালকনির টিকিট পেয়ে ভালোই হয়েছে, নিরিবিলি। সমস্ত ইতিহাস বেশ ভালো করে শুনতে পারবো। চারদিক একবার ভীতচকিত দৃষ্টি বুলিয়ে নিয়ে লীনা বলল, তা না হয় বুঝলাম, কিন্তু এখানে আর অপেক্ষা করা উচিত নয়। চলুন, আমরা একটু আগেই ভেতরে প্রবেশ করি। বেশ, চলুন। পরিমল চকিত দৃষ্টিতে পথের ওপাশে দৃষ্টি নিক্ষেপ করে দেখল বিকাশ চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে। সেও ইতিপূর্বে একখানা টিকিট কেটে তৈরি হয়ে আছে। যদি কোনো অঘটন ঘটে তা থেকে তাকে রক্ষা করবার উদ্দেশ্যেই তার এই প্রচেষ্টা। কোনো চিন্তা না করে পরিমল লীনার সঙ্গে হলের ভেতরে অদৃশ্য হল। শো আরম্ভ হতে আর বেশি দেরি নেই। ক্রিং ক্রিং করে বেজে উঠল ওয়ার্নিং বেল। হলের আলোগুলো ক্রমেই স্তিমিত হয়ে আসছে। হঠাৎ দূরে ব্যালকনির ওপর নজর পড়ল পরিমলের। ও কে বসে দর্শকদের আসনে? ডাক্তার অনিরুদ্ধ না? ডাক্তার অনিরুদ্ধ আজ এসেছেন দীপালি সিনেমায়। এ যে তার কাছে সম্পূর্ণ অচিন্তপূর্ব একটি ঘটনা। পরিমল ভালো করে সেদিকে মনোযোগ দেবার আগেই হঠাৎ টপ করে হলের আলোগুলো নিভে গেল একসঙ্গে। সীমাহীন আধার। ধীরে ধীরে পর্দার বুকে সিনেমার ছবি প্রতিফলিত হয়ে উঠল। প্রতিফলিত আলোয় হলের অখণ্ড আধার যেন খানিকটা স্বচ্ছ হয়ে এলো। ছবি চলছে, দর্শকদের একাগ্র দৃষ্টি পর্দার দিকে নিবদ্ধ। চলছে ঘটনা, সংঘাত। দ্রুত এগিয়ে চলেছে ঘটনার গতি। লীনার দৃষ্টি পর্দার দিকে নিবদ্ধ। পরিমলও চেয়েছিল পর্দার দিকে। লীনা যে কথা তার কাছে বলতে চেয়েছিল সেগুলি শোনবার অবকাশ তার এখনও হয়নি। সিনেমার শো শেষ হয়ে গেলে দুজনে একটা রেস্টুরেন্টে বসে সে কথাগুলো আলোচনা করবে বলে ঠিক করে রেখেছিল সে। হঠাৎ ডাক্তার অনিরুদ্ধের কথা আবার পরিমলের মনের মধ্যে ঝিলিক দিয়ে উঠল। যেখানে ডাক্তার অনিরুদ্ধ বসেছিলেন সেদিকে তাকালো আর একবার, কিন্তু নিশ্ছিদ্র আধার ভেদ করে বিশেষ কিছুই তার নজরে পড়ল না। পরিমলের ডান দিকে বসেছিল লীনা। তার ওপাশে 2-3 জন লোকের পরে বসেছিল বিকাশ। বাঁ দিকে বসেছিল একজন দোহারা চেহারার ভদ্রলোক। পরিমলের দিকে চেয়ে ভদ্রলোক হঠাৎ ধীর কণ্ঠে প্রশ্ন করে, মশাই, একটা ম্যাচ দিতে পারেন সিগারেট ধরাবার জন্যে? হ্যাঁ, নিশ্চয়ই। পরিমল পকেট থেকে ম্যাচটা বের করে তুলে দেয় লোকটির হাতে। লোকটি ধন্যবাদ জানিয়ে সেটা হাতে নেয়। পকেট থেকে একটা সিগারেট কেস বের করে একটা নিজে নেয়, অন্যটা পরিমলকে অফার করে। পরিমল আপত্তি না করে সেটা ঠোঁটের ওপর রাখে। লোকটি নিজের সিগারেটটা ধরিয়ে পরিমলের সিগারেটেও অগ্নিসঞ্চার করে। সিগারেটটাতে মৃদু টান দেয় পরিমল। কিন্তু এ কি? সিগারেট টানার সঙ্গে সঙ্গেই তার মাথার মধ্যে সবকিছু কেমন যেন গোলমাল হয়ে যায়। ধীরে ধীরে যেন সব চিন্তা গুলিয়ে আসতে থাকে। পরিমল প্রাণপণে বসে থাকবার চেষ্টা করে।
কিন্তু পারে না। ধীরে ধীরে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে সে চেয়ারের ওপর। লীনা আতঙ্কে শিউরে ওঠে। ওপাশ থেকে বিকাশও এগিয়ে আসে। সিগারেট অফার করেছিল যে লোকটি, সে দ্রুতপদে ভিড়ের মধ্যে অদৃশ্য হয়। বক্স অফিস জুড়ে শুরু হয়ে যায় তুমুল গোলমাল। দেখতে দেখতে হলের আলোগুলো সব দপ করে জ্বলে ওঠে। ম্যানেজার এবং লোকজন সকলে ছুটে আসতে থাকে, কিন্তু সেই লোকটার আর কোনো খোঁজ পাওয়া যায় না। পরিমলের জ্ঞান ফিরিয়ে আনবার জন্যে চেষ্টা করতে থাকে সকলে। অল্পক্ষণের মধ্যেই পরিমলের জ্ঞান ফিরে আসে। চারদিকে চেয়ে সে অবাক বিস্ময়ে বলে, কি আশ্চর্য! সেই সিগারেটটা খাবার সঙ্গে সঙ্গেই আমার মাথার মধ্যে সব কেমন যেন গোলমাল হয়ে গিয়েছিল। ম্যানেজার সারা সিনেমা হলটা ঘুরে সেই লোকটাকে খুঁজে বের করবার চেষ্টা করে, কিন্তু আশ্চর্য, তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। চোখের সামনে দিয়ে সে কোথায় অদৃশ্য হয়ে গেল। এতটুকু সূত্রও সে রেখে যায়নি তার অপরাধের। কে সেই অজ্ঞাত লোক? পরিমল জ্ঞান ফিরে পেয়ে উঠে বসে ম্যানেজার এবং অন্যান্য লোকের সঙ্গে কথা বলছিল, কিন্তু বিকাশ সেখানে ছিল না। একটু পরে সে সেখানে উপস্থিত হলো দ্রুত পদে। পরিমল তার দিকে চেয়ে প্রশ্ন করে, তুই কোথায় ছিলি রে? বিকাশ বলে, খুঁজে দেখছিলাম যদি কোনো ক্লু পাওয়া যায়। যাক, সে চেষ্টা ব্যর্থ হয়নি। কি পেয়েছিস তুই? এই দেখ। বিকাশ একটা কাগজ তুলে ধরে সকলের দিকে। সকলেরই দৃষ্টি কাগজটার দিকে আকৃষ্ট হয়। ভালো করে লক্ষ্য করে দেখা গেল ওটা হচ্ছে একখানা চিঠি। তাতে লেখা, আমার সাবধানবাণী মেনে না চললে এরকম প্রতিফল পেতেই হয়। কথাটা ভালো করে মনে করিয়ে দিয়ে গেলাম। এখনো সময় আছে, সাবধান না হলে আরও মারাত্মক বিপদ আসতে পারে। ইতি ভবদীয় রত্নাকর। রত্নাকর? কে এই রত্নাকর? সকলের মুখে মুখে বিস্ময়ের গুঞ্জন শুরু হয়। পরিমল ধীর কণ্ঠে বলে, বন্ধুর সঙ্গে আমার আগেই পরিচয় ঘটেছে, তবে তার কথা মতো না চলার জন্যই এই ফল ভোগ করতে হলো। তা হোক, আমি যে মোটেই পিছিয়ে পড়বার ছেলে নই তা ওদের সমঝে দিতে হবে। বিকাশ বলে, কিন্তু একটা কথা, আমার ইচ্ছা আজই কলকাতায় গিয়ে ডিটেকটিভ মিস্টার চ্যাটার্জির সাহায্য। পরিমল লীনার দিকে চেয়ে প্রশ্ন করে, আপনার এতে কি মত লীনা দেবী? ভীরু লীনার পাণ্ডুর মুখ থেকে কোনো উত্তর বের হয় না। তবে বেশ স্পষ্টই বোঝা যায় রত্নাকরের আকস্মিক আবির্ভাবে সে অত্যন্ত ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়েছে। পরিমল আর বিকাশ যখন কলকাতা থেকে প্রাইভেট ডিটেকটিভ দীপককে আনিয়ে তার সাহায্যে এই জটিল রহস্যভেদের চেষ্টায় ব্যস্ত, সেই অবসরে ঘটনার গতি যে অন্য আর একটি নতুন প্রবাহে পাক খেয়ে গিয়ে চলল, সে দৃশ্যগুলিও আপনাদের সামনে উদ্ঘাটন করছি। সেদিন রাত 10:30। ডাক্তার অনিরুদ্ধের ভায়োলিনের বাজনা থেমে গেছে। কেন যে আজ এত শীঘ্রই তাঁর বাড়ি থেকে ছড়িয়ে পড়া ভায়োলিনের সুরমূর্ছনা হঠাৎ স্তব্ধ হয়ে গেল, সে বিষয়ে যদি আপনাদের কৌতূহল থাকে তবে আর এক নতুন দৃশ্যের জবনিকা উত্তোলন করছি আপনাদের সামনে। ডাক্তার অনিরুদ্ধ তাঁর শয়নকক্ষে পায়চারি করছিলেন অস্থিরভাবে। কি একটা দুশ্চিন্তা আচ্ছন্ন করে রেখেছিল তার সারা মনকে। তার সমস্ত সত্তা যেন দুশ্চিন্তার আবর্তে বিভ্রান্ত হয়ে পড়ছিল। রোজা, ডাক্তার অনিরুদ্ধ সজোরে আহ্বান জানান। মাস্টার। রোজা পাশের ঘর থেকে দ্রুত পদে বেরিয়ে আসে। দিদিমণিকে একবার ডেকে আনো তো এখানে। আচ্ছা মহাশয়। রোজা ঘর ছেড়ে বেরিয়ে যায়। মিনিট 10 পরে ঘরের ভেতর প্রবেশ করে অনিন্দ সুন্দরী একটি নারী। সে নারী আমাদের পূর্ব পরিচিতা, শুভ্রা। আপনি আমায় ডেকেছেন কাকাবাবু? ঘরের মধ্যে পা দিয়ে শুভ্রা প্রশ্ন করে। হ্যাঁ মা, গোটা কয়েক কথা। বুঝেছি, আপনি নিশ্চয়ই মহেশ পাগলার সম্বন্ধে কোনো কথা জিজ্ঞেস করতে চান। হ্যাঁ হ্যাঁ, তুমি যে কথাটা কাল বললে সেটা সত্যিই আমাকে যথেষ্ট চিন্তিত করে তুলেছে। চিন্তিত?
নিশ্চয়ই, মহেশ পাগলা যদি সত্যি সেই বিনয়েন্দ্র কুমার হয়, তাহলে সেটা যে আমার পক্ষে কত বড় দুশ্চিন্তার বিষয় তা কি তুমি জানো না? তা জানি কাকাবাবু, তবে তবে কি? তোমার মনে কি কোনো সন্দেহ আছে? না, সন্দেহ কিছু নেই। মহেশ পাগলায় যে বিনয়েন্দ্র, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু তাতে আমাদের চিন্তার কি থাকতে পারে কাকাবাবু? সে যাই হোক, আসলে সে আজ পাগল। সত্যি কি সে পাগল? নিশ্চয়ই, সে প্রমাণও আমি পেয়েছি। যদি সত্যিই সে পাগল হয়, তবে আমার বাড়ির আশেপাশে এভাবে ঘুরে বেড়ায় কেন? কিসের আশায় সে? কথায় বাধা পড়ে অকস্মাৎ। বহুদূর থেকে যেন ভেসে আসে একটা প্রবল অট্টহাসির শব্দ, আকস্মিক ভয়াল অট্টহাসি, কেঁপে কেঁপে, পাক খেয়ে খেয়ে বাতাসের বুকে তরঙ্গের সৃষ্টি করে। সে শব্দ দূর থেকে দূরান্তরে ভেসে যায়। একটু পরে সে হাসি থেমে যায়। নৈশ অন্ধকার অখণ্ড স্তব্ধতায় মুখ হয়ে নীরব প্রহর গুনতে থাকে। তারপরেই ভেসে আসে গানের শব্দ, গম্ভীর গলায় টেনে টেনে গাইতে থাকে গান। দূরে, বহু দূরে দেখা যায় ঘন জঙ্গলাকীর্ণ নদীর ধার দিয়ে একজন লোক হেঁটে চলেছে ধীর পদে। ক্রমে মূর্তি দূরে মিলিয়ে যায়, আর একটা গানের কলি ভেসে ভেসে আসে। তারপরেই ভেসে এলো প্রচণ্ড এক ঝলক অট্টহাসি। বাতাস কাঁপানো সে হাসির দোলা যেন নিষ্কম্প রাত্রির বুকে জাগালো শব্দ স্পন্দন। মহেশ পাগলা, ওই সেই মহেশ পাগলা! ডাক্তার অনিরুদ্ধ তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠেন। আশ্চর্য, কে আজ ভাবতে পারে যে সুপ্রসিদ্ধ একটি বংশের একমাত্র সন্তান আজ পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়ায়? শুভ্রার স্বরে করুণতা ধ্বনিত হয়ে ওঠে। আমি কিন্তু আশ্চর্য হইনি শুভ্রা। শুধু আশ্চর্য হয়েই ক্ষান্ত হলে চলবে না। আমার ইচ্ছা, সেই বিরাট চক্রান্ত জাল থেকে একটি মেয়েকে মুক্ত করতে হবে। আর এসবের জন্যে যে দায়ী। কিন্তু একটা কথা কাকাবাবু। কি কথা মা? মহেশ পাগলা নামটা ওকে কে দিল? আর কি করেই বা ও চিনে চিনে আবার এই শহরের বুকেই ফিরে এলো? এ নিয়ে আমিও চিন্তা করেছি মা। আর একটা সমাধানেও অবশ্য পৌঁছেছি আমি। কি সমাধান? পাগল হলেও ওর অবচেতন মনের কোথাও এমন একটা জ্ঞান আছে যা ওকে কিছুটা পুরনো দিনের অতৃপ্ত ইচ্ছার পথে নিজের অজ্ঞাতেই চালিত করে। আমার মনে হয় ইচ্ছাটাই ওকে আজ এখানে টেনে নিয়ে এসেছে। কিন্তু বাধা দিয়ে শুভ্রা বলে, আপনার কি ধারণা ওর পাগল হওয়ার পেছনে কোনো একটা চক্রান্ত আছে? নিশ্চয়ই, শুধু ধারণা নয়, দৃঢ়ভাবে আমি এটা বিশ্বাস করি। ডাক্তার অনিরুদ্ধের কথাটা যেন সারা ঘরের মধ্যে রন করতে থাকে। একটু থেমে শুভ্রা বলে, কিন্তু আপনি কি ওকে চেনেন নাকি? না, তবে হয়তো চেষ্টা করলে ওর পরিচয়টা বের করতে পারি। আর একটা কথা, ডাক্তার অনিরুদ্ধ চোখ দুটোতে একটা অদ্ভুত তীক্ষ্ণতা ফুটিয়ে তুলে বলেন, আমার কি মনে হয় জানো মা? কি মনে হয় আপনার? শুভ্রার স্বরের মধ্যে যেন অপরিসীম কৌতূহল ফুটে ওঠে। আমার মনে হয় ওর পুরনো কোনো ইতিহাসের সঙ্গে হয়তো এ শহরটা জড়িয়েছিল। তাই তো মহেশ পাগলা এ শহর ছেড়ে অন্য কোথাও যেতে পারে না। হয়তো তাই। কথাটা শুভ্রার মুখ দিয়ে আচমকা বেরিয়ে আসে। তার সারা মন যেন কোন এক অপরিসীম ব্যথায় টন টন করতে থাকে।